আজকে শোনাবো মিষ্টি রোদের হাতছানি গল্পের পর্ব সংখ্যা 18। লেখনীতে ইসরাত জাহান ইরিনা। সাবা খানম এই কদিন আরজুকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তার বিচক্ষণ বুদ্ধিমত্তা আর ধারালো দৃষ্টি আরজুর ভেতরকার অস্থিরতাকে ঠিক ধরে ফেলল। তিনি যে সিদ্ধান্ত আরজুর জন্য নিয়েছেন সেটা কার্যকর করার এটাই উপযুক্ত সময়, না হলে এই আবেগী মেয়েটি কখন কি বোকামি করে ফেলে কে জানে। সন্ধ্যার দিকে আরজু টেবিলে বসে বইয়ে মুখ গুঁজে রয়েছে। পড়ায় তার মোটেও মনোযোগ নেই। একটু পরপর নাহিদের পেজে ঠু মেরে আসছে। আগের কিছু ছবি ছিল সেটাই বারবার দেখছে। নাহিদের পার্সোনাল অ্যাকাউন্টের হদিশ আজও পায়নি। এই নামে হাজারো অ্যাকাউন্ট, কোনটা আসল সেটা বোঝা মুশকিল। তার কোমল মনটা চুরি করে এই লোক কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে। হাজারো চিন্তা ভাবনার মাঝে সাবা খানম আসলেন আরজুর রুমে। আরজু খালামণিকে দেখে মুচকি হেসে বলল, কনগ্রাচুলেশন খালামণি, এই কেসটাও জিতে গেলে। আমাদের ট্রিট কোথায়? খালামণি নরম বিছানায় বসলেন। আরজু তার কাছে যেয়ে বসে বলল, আচ্ছা খালামণি, তুমি এই জটিল কেসগুলো সলভ কি করে করো? নিশ্চয়ই তোমাকে অনেক ক্রাইম থ্রিলার মুভি দেখতে হয়। সাবা হেসে বললেন, কেস সলভ করতে কোনো মুভি দেখতে হয় না, কেসের ডিটেলস দেখে সেটা সলভ করতে হয়। আমার মাথায় এত জটিল বিষয় কিছুতেই ঢুকতে চায় না। সাবা হাসলেন, মেয়েরা এত সহজ সরল কেন? বাস্তবিক জীবনের জটিলতা সম্পর্কে মেয়েটার কোনো ধারণা নেই। এই রূপবতী আবেগী মেয়েটাকে নিয়ে তার ভীষণ ভয়। যেই পথে আরজু আগাতে চাইছে সেটা তার জীবনের ধ্বংসের পথ। তাছাড়া অনেক কঠিন সত্যি আছে যেটা আরজু জানে না। জানলে হয়তো এই পথে কোনো দিন আগানোর কথা ভাবতে পারত না। নিজেকে গুছিয়ে আরজুর উদ্দেশ্যে বললেন, আমার উপর বিশ্বাস আছে তোর? আরজু কিছুটা চমকালো। হঠাৎ খালামণি এই কথা কেন বলছে? হঠাৎ এই কথা কেন বলছো? অবশ্যই তোমার উপর আমার 100% বিশ্বাস আছে। তাহলে নিশ্চয়ই এটাও বিশ্বাস করিস যে আমি তোর জন্য সবসময় সঠিক সিদ্ধান্তই নিব? আরজু অবাক চোখে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো। সাবা খানম মিষ্টি হেসে আরজুর কপালে আলতো চুমু খেয়ে বললেন, আমাদের সেই ছোট্ট আরজু আজ কত বড় হয়ে গেছে। সেই মিষ্টি মেয়েটা যে আদো আদো সুরে আমাকে খালামণি ডাকত, সারা বাড়ি এলোমেলো করে মিষ্টি হেসে সরি বলতো, সেই পিচ্ছিটা আজ অনেক বড় হয়ে গেছে। আজও মনে পড়ে দুলাভাই তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, সাবা আজ থেকে তুমি আরজুর মা। জানিস, সেদিন আমার বুক ফেটে কান্না আসছিল। পাশের কেবিনে আমার বোন মৃত অবস্থায় পড়ে আছে, আর দুলাভাই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। তোকে তো আমি নিজের মেয়েই ভেবেছি, কিন্তু কোনোদিন এইভাবে তোর হাত আমার হাতে দিয়ে আপা দুলাভাই চলে যাবে ভাবতে পারিনি। তুই যখন বাবা মা হারানোর শোকে 2 দিন হসপিটালে আনকনসিয়াস অবস্থায় পড়েছিলি, তখন শুধু ভাবছিলাম তোর মা হয়ে উঠতে পারবো তো। সাবা খানমের চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। আরজু তখন ফুপিয়ে কাঁদছে। সাবার হাতে চুমু খেয়ে বলল, তুমি আমার শুধু মা না, সব চাইতে ভালো বন্ধুও। তুমি আমাকে আগলে না রাখলে এই আরজু কবেই মরে যেত। সাবা আরজুর চোখে মুছে বলল, একজন মা হিসেবে তোর লাইফের যে কোনো ডিসিশন আমি নিতেই পারি, তাই না? অবশ্যই খালামণি, আমি একটা ডিসিশন নিয়েছি, আশা করি সেটার মান রাখবে। বলো। সাবা খানম কয়েক মুহূর্ত সময় নিয়ে বললেন, আমার সিনিয়র অ্যাডভোকেট আতিক স্যারের ছেলে রওশান MBBS করে ভালো একটা হসপিটালে আছে। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভদ্র আর মার্জিত ব্যবহার। আমি চাই তুই একবার তার সাথে মিট কর। আরজু বিস্ফোরিত চোখে খালামণির দিকে তাকালো। ভেতরে ভেতরে অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, এখন এসব কেন? তাছাড়া আমার স্টাডিও শেষ হয়নি, আমি এখন বিয়ে করতে চাই না। সাবা আরজুর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি কি একবারও বলেছি তোকে এখনই বিয়ে করতে হবে? আমি চাই তুই একবার ছেলেটাকে দেখ। তোর মতের বিরুদ্ধে তো আমি কিছুই করছি না। তোকে একটা বিশ্বস্ত হাতে তুলে দিতে পারলে মরেও শান্তি পাবো। তাছাড়া ছেলেটার মধ্যে কোনো খারাপ কিছু খুঁজে বের করতে পারবি না। তোদের দুজনকে ভীষণ মানাবে। তোরা দুজনকে পছন্দ করে নিলে আমরা আপাতত এঙ্গেজমেন্ট করে রাখবো। পরবর্তীতে তোর স্টাডি শেষ হলে বিয়ে নিয়ে ভাববো। আরজু মলিন মুখে বলল, আমি এখনই এসবের জন্য প্রস্তুত নই খালামণি। সাবা খানম জানেন আরজুর মনে কি চলছে। নাহিদ নামক ভূত যে আরজুর মাথায় চেপে বসে আছে, সেটা সাবার মতো বিচক্ষণ মানুষের বুঝতে সময় লাগলো না।
নাহিদের কারণেই আরজু এমন করছে সেটা তিনি জানেন। আরজুর ওপর ভীষণ রাগ হলো তার। মেয়েটাকে সবকিছু কি করে বুঝাবে? নাহিদ মানুষটি সাধারণ কেউ না, একজন রাজনীতিবিদের লাইফস্টাইল সম্পর্কে তিনি বেশ ভালো করে জানেন। আরজুর মতো মেয়ে সেখানে কিছুতেই নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না। তাছাড়া তাদের মধ্যে ক্লাসের ডিফারেন্স আছে। তবে নাহিদের জায়গায় অন্য কেউ থাকলে আরজুর অনুভূতিকে কিছুটা প্রশ্রয় দেওয়া যেত, কিন্তু নাহিদকে অসম্ভব। এই মানুষটিকে তিনি প্রচন্ড ঘৃণা করেন। তিনি কিছুটা রেগে বললেন, যদি আমাকে মা ভেবে থাকিস তবে আশা করি আমার ডিসিশনকে সম্মান করবি। কাল রওশান তোর সাথে মিট করবে। রেস্টুরেন্টের নাম আমি তোকে টেক্সট করে দিব। যাবি নাকি যাবি না সেটা তোর ডিসিশন। অনেকটা ক্ষিপ্ত হয়ে সাবা রুম থেকে চলে গেলেন। আরজু থমথমে অবস্থায় বসে রইল। হঠাৎ খালামণি এমন ডিসিশন কেন নিল? আরজু যেন আর কিছুই ভাবতে পারছে না। সবকিছু কেমন বিষাক্ত লাগছে। নিজের পাশে নাহিদকে ছাড়া অন্য কাউকে সে কিছুতেই ভাবতে পারছে না। কিন্তু যাকে সে ভালোবেসে বসে আছে সেই মানুষটি তার প্রতি কোনো আগ্রহ নেই, আর নাই আছে কোনো অনুভূতি। বরং তাকে অতল সাগরে ফেলে লোকটা গা ঢাকা দিয়ে দিব্যি ভালো আছে। সকাল সকাল সবার জন্য নাস্তা রেডি করছে লামিয়া। তবে আজ তার মনোযোগ রান্নায় নেই। সামনেই তার এইচএসসি পরীক্ষা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট দিয়েছে। হাতে যা টাকা ছিল সবটাই খরচ হয়ে গেছে। সুমাইয়ার স্কুল ফি আর খাতাপত্র কিনতে খরচ হয়ে গেছে সবটাই। আর এই বাসায় কাজ করছে 1 মাসও হয়নি। এক্ষুনি টাকা চাওয়া কতটা যুক্তিসঙ্গত হবে? তাছাড়া লিপা ম্যাম তাকে খুব একটা পছন্দ করে না। হাজারো চিন্তার মাঝে অসাবধানতাবশত গরম পাতিলে লেগে হাত কিছুটা পুড়ে যায় লামিয়ার। লামিয়া হঠাৎ চিৎকার করে ওঠে। তখনই নাস্তার জন্য টেবিলের কাছে এসেছিল ফুয়াদ। লামিয়ার চিৎকার শুনে দৌড়ে রান্নাঘরে চলে আসে। দেখে লামিয়া হাতে বারবার ফু দিচ্ছে। ফুয়াদ দ্রুত তার হাত পর্যবেক্ষণ করে দেখে অনেকটা জায়গায় ফুসকা পড়ে গেছে। সে লামিয়াকে টানতে টানতে নিয়ে গেল বেসিনের কাছে। পানির টিউব ছেড়ে হাত ধরে রাখলো আর ধমক দিয়ে বলল, এই মেয়ে, দেখে কাজ করতে পারো না? হাতের কি অবস্থা হয়েছে দেখেছো? আসিয়া খালা, আসিয়া খালা। আসিয়া খালা ফুয়াদের ডাক শুনে হন্তদন্ত হয়ে আসলো। তিনি প্রায় অনেক বছর ধরে ফুয়াদের বাসায় কাজ করেন। তিনি বাকি কাজে বেশ পারদর্শী হলেও তার রান্নার হাত খুবই বাজে। তাই তো ফুয়াদের মা রান্নার জন্য অন্য শেফ রেখেছিলেন, কিন্তু তার রান্না ফুয়াদ পছন্দ করছিল না। তাই তাকে বাতিল করে লামিয়াকে নিয়োগ করা হয়েছে। প্রথমে লামিয়াকে দেখে আসিয়া খালা অবাক হয়েছিলেন। এত ছোট একটা মেয়ে রান্না করতে পারবে বলে তিনি আশা করেনি। কিন্তু পরবর্তীতে তিনি নিজেও স্বীকার করেছেন লামিয়ার রান্নার হাত বেশ ভালো। মেয়েটার হাতে যেন মধু আছে। ফুয়াদ আসিয়া খালাকে দেখে বলল, খালা, দ্রুত ফ্রিজ থেকে আইস ব্যাগ নিয়ে আসেন তো। তারপর লামিয়াকে উদ্দেশ্য করে বলল, কাজের সময় মন কোথায় থাকে? হ্যাঁ, এইভাবে হাত পুড়িয়ে বসে থাকলে পরীক্ষা দিবে কি করে? লামিয়া অবাক দৃষ্টিতে ফুয়াদকে দেখছে। মানুষটা কেমন যেন। সচরাচর বড় ঘরের ছেলে মেয়েরা তাদের মতো নিম্নবিত্তদের সাথে সহজে কথা বলতেও চায় না। সেখানে এই মানুষটি তার জন্য মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে, তার রান্নার প্রশংসা করে, তাকে একটা কমফোর্ট জোন তৈরি করে দেয় যেন। এই মুহূর্তে তার ফুয়াদ নামক মানুষটিকে ভীষণ আপন মনে হচ্ছে। বর্তমানে ছোট বোনটি ছাড়া তার আর কেউ নেই। লামিয়ার ঠোঁটে হালকা হাসির আভাস দেখা যায়, যেখানে আছে সন্তুষ্টি। সকাল থেকেই চারার মেজাজ ভীষণ খারাপ। খুব ভোরেই কেউ কল করে তার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। কল করে কিছুই বলছে না। যারা হ্যালো হ্যালো করতে করতে গলা ফাটিয়ে ফেলেছে। কল কেটে দিলে আবারও কল করে চুপ করে থাকছে। প্রচন্ড বিরক্ত হয়ে যারা কলের বিপরীত মানুষটিকে বেশ কিছু গালি দিয়ে ফোন বন্ধ করে রেখেছে। এরপর আর ঘুমই আসেনি। অনেকক্ষণ শুয়ে থেকে বিরক্ত হয়ে শেষে রিমিকে কল করেছে। তার ধারণা রিমিকে একমাত্র এই সময় পাওয়া যাবে। তার রাফ অ্যান্ড টাফ মেজর বাবা নিশ্চয়ই তার ছেলে মেয়েকে ভোরে ঘুম থেকে তুলে বলে, এক্ষুনি উঠে মর্নিং ওয়াকের জন্য বের হও, গো ফাস্ট। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর রিমি কল রিসিভ করে। ঘুমে ঢুলতে ঢুলতে বলে, ওই কে রে? যারা মনে মনে ভাবলো, আসলেই গুরুজন ঠিক বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। এই মেয়েটা কয়েক বছর আগেও কল রিসিভ করে সালাম দিত, নম্র আর নরম ভাষায় কথা বলতো। কিন্তু তাদের মতো বাঁদর গ্রুপের পাল্লায় পড়ে ওই শান্ত ভদ্র মেয়েটার কি করুণ দশা। আহা, রিমির মেজর বাপ মেয়ের এই দশা দেখলে তাদের গ্রুপের সকলের এনকাউন্টার করে দিবে। যারা বলল, তুই এখনো ঘুমাচ্ছিস? আমি ভাবলাম এতক্ষণে তো তোর মর্নিং ওয়াক শেষ হয়ে গেছে। মর্নিং ওয়াক? কিসের মর্নিং ওয়াক?
সেটা তো আমি আরো বছরখানেক আগেই ছেড়ে দিয়েছি। তুই কি আমাকে মর্নিং ওয়াকের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই ভোরবেলা কল করেছিস? সিরিয়াসলি? না, আসলে না, আমার ঘুম আসছে না। এক ছাগল কল করে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। তাই ভাবলাম হয়তো তোর মেজর বাপ তোকে এতক্ষণে উঠিয়ে মর্নিং ওয়াক শেষ করে ফেলেছে, তাই তোকে কল করলাম। আমি কি জানতাম তুই এভাবে মরার মতো ঘুমাচ্ছিস? উফ, যারা, তোর সাথে ভার্সিটিতে এসে কথা বলবো, এখন একটু ঘুমাইতে দে প্লিজ। যারা কল কেটে কিছুক্ষণ বসে রইল, তারপর চট করে উঠে গেল। সে মনে মনে ঠিক করেছে আজ মর্নিং ওয়াকে বের হবে। পার্কে বেশ কিছুক্ষণ দৌড়িয়ে যারা হাঁপিয়ে গেল। এই কঠিন কাজ ভোরবেলায় উঠে তার পক্ষে সম্ভব না। হাঁটুতে ভর দিয়ে জোরে নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই চমকে গেল। জাহিদ দৌড়ে এই দিকেই আসছে, কানে হেডফোন গুঁজে দৌড়াচ্ছে। তার ফোলা পেশি বেয়ে ঘাম ঝরে যাচ্ছে। যারা শুকনো ঢঙ্কিল। মানতে হবে অসভ্যটা ভীষণ হ্যান্ডসাম, কিন্তু এই বেয়াদব এই জায়গায় কি করে? হঠাৎ দুজনের দৃষ্টি মিলিত হলো। জাহিদ অবাক হয়ে চোখ মুচকে যারার দিকে তাকিয়ে আছে। যারাকে দেখে তার দিকে এগিয়ে এসে জাহিদ হেসে বলল, আরে আপনি এখানে? আমি তো রোজ আসি, কই আপনাকে তো কখনো দেখিনি। কেন আমি আসতে পারি না? এই পার্ক কি তোমার বাপের নাকি? জাহিদ হো হো করে হাসলো, যেন ভীষণ মজার জোকস বলেছে যারা। যারা এতে বেশ বিরক্ত হলো, ধমকের সুরে বলল, এই ছেলে, বেকুবের মতো হাসছো কেন? এমনি, আজ ঠিক মতো ঘুম হয়নি বুঝি? যারা চমকালো, এই ছেলে কি করে জানলো? হবে না কেন, অবশ্যই হয়েছে। না, আমি ভাবলাম সেদিনের পর আপনার হয়তো ঘুমের বেঘাত ঘটছে। যারা অপ্রস্তুত হয়ে গেল। সেদিনের পর আজ জাহিদের সাথে তার দেখা। সত্যিই সেই ঘটনার জন্য তার ঘুমের বেঘাত ঘটেছে। ঘুমের মাঝে মনে হতো কেউ তার গালে শক্ত করে চুমু খাচ্ছে। হঠাৎ যারার সেদিনের কথা মনে করে ভীষণ রাগ হলো। সে রেগে জাহিদের কাছে কলার ধরে বলল, আমি সেদিন কিছু বলিনি বলে কি আমাকে সস্তা মেয়ে ভেবেছিস? তোর বাপ যত ক্ষমতা তোর হোক না কেন, ইভটিজিং এর মামলা ঢুকে দিলে জেলে পচে মরতে হবে, চিনিস আমাকে? জাহিদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমার জন্য কোনোদিনই সস্তা হতে পারেন না যারা। আপনি আমার জন্য অমূল্য কিছু। যাকে একটিবার দেখতে পারাটাও আমার জন্য সৌভাগ্যের। যারা কিছুটা থমকালো। জাহিদের কলার ছেড়ে রাগে বলল, খবরদার আমার সাথে ফ্লার্ট করবে না, না হলে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিব। রাগলে আপনাকে কতটা মোহনীয় লাগে সেটা কি কখনো কেউ আপনাকে বলেছে? আমার সামনে এইভাবে রাখবেন না, ঠিক এই জায়গায় এসে আঘাত করে। বলেই জাহিদ বুকের বাঁ পাশে হাত রাখে। যারার সারা শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। এই ছেলে কথাই বেশ পটু। যারার মতো কঠিন মেয়েকেও ভেবাচাকা খাইয়ে দিচ্ছে। যারা নিজেকে ধাতস্থ করলো। জাহিদকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, স্টুপিড একটা। জাহিদ ট্রাউজারের পকেটে হাত রেখে যারার চাবার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর বিড়বিড় করে বলল, হৃদয় হরিণী, আমার এই হৃদয়ের ক্ষতপূরণে আপনাকে চাই, একমাত্র আপনাকে চাই। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন।